এই, আমি সোমনাথ। আবারও আজকে কিছু বক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। মনের কথা বা মনের কনফেশন নামক এই ভয়েস ওভার পডকাস্টের মধ্য দিয়ে আমরা প্রত্যেক দিন একাধিক মানুষের সঙ্গে নানা রকম সম্পর্কে জড়াই। কোনো সম্পর্কের নাম পরিবার, কোনো সম্পর্কের নাম বন্ধুত্ব, কোনো সম্পর্কের নাম টিচার, কোনো সম্পর্কের নাম ভালোবাসা। এক একটা সম্পর্কের এক একটা ফ্রেজ থাকে, এক একটা সম্পর্কের কয়েকটা ফ্রেজ থাকে। পজিটিভ ফ্রেজ, নেগেটিভ ফ্রেজ, আর থাকে টপ ফ্রেজ। যখন আমাদের টিচাররা খুব রুড হয়ে যান, সেটা কিন্তু নেগেটিভ ফ্রেজ না, এটা একটা টপ ফ্রেজ, যেটা একদম সপ্তমে চলে থাকে। বলে না যে সুরের সব থেকে মাথায় সপ্তম, সেই তাড়ায় চলে থাকে সেই টিচারের রাগটা। এর পিছনে কারণ কি, যে আমাদের সেই বিষয়টায় পারফেকশন আসছে না, তাই তারা রেগে গিয়ে একদম তারা সপ্তকে চলে রয়েছেন। ঠিক তেমনি যখন আমাদের পরিবারের লো ফ্রেজটা চলে বা একদম নিচু ফ্রেজটা চলে, তখন পরিবারের সবাই খাচ্ছে, দাচ্ছে, ঘুমোচ্ছে, হয়তো ফের সকাল উঠে আবার কাজে যাচ্ছে, কিন্তু ভিতরের ওই যে কেমিস্ট্রিটা তৈরি হচ্ছে না, বা কেমিস্ট্রির একটা গ্যাপ থেকে যাচ্ছে। ঠিক বিষয়টা পরিবারে আছি, অথচ ভিতরের যে গল্প, ভিতরের যে নিজেদের ভিতর প্রবলেমগুলো একে অপরের সঙ্গে শেয়ার, এই বিষয়গুলো আর কাজ করছে না। কারণ সেই সময় সেই পরিবারটা অত্যাধিক হ্রাসে চলছে। কেউ সময় পাচ্ছে না। হয়তো স্বামী স্ত্রী চাকরি করে, বাচ্চাটা স্কুলে পড়াশুনো করে, সে বাড়ি আসে, কাজের লোক তাকে খেতে দেয়, রান্না করে দেয়। হাজব্যান্ড ওয়াইফ আবার রাতে বাড়ি এসে খান দান, ঘুমিয়ে পড়েন, আবার সকালে উঠে কাজে চলে যান। এমন অনেক ফ্যামিলিতে দেখা যায়। সেই পারিবারিক সেই কেমিস্ট্রিটা সেই ফ্যামিলিগুলোতে বেশ কিছু বছরের জন্য মিসিং থাকে। তারপর সেই বাচ্চাটা যখন বড় হয়, তার আস্তে আস্তে ফ্রেন্ডস বাড়ে, তার স্কুল টাইম থেকে কলেজ টাইম চলে আসে, সেখানে গিয়ে তার টাইমটা একটু বেশি কাটে, এবং ধীরে ধীরে বাবা বা মায়ের মধ্যে একজন রিটায়ার্ড হয়ে যান। এটা যে ফ্যামিলিতে বাবা মা দুজনেই চাকরি করেন সেই ফ্যামিলির কথা বলছি। কিন্তু আমাদের এই যে মিডল ক্লাস ফ্যামিলিতে, মানে যে ফ্যামিলিগুলোয় হয় বাবা নয় মা, যে কোনো একজন ইনকাম হোল্ডার ফ্যামিলির, সেই ফ্যামিলিগুলোতে যখন বাচ্চারা খুব বিশেষ পড়াশুনোর একটা কেরিয়ারের সঙ্গে যুক্ত, বা নিজের কেরিয়ারকে খুব ধরে বেঁধে লেগেছে যে বিশাল জায়গায় নিয়ে যাবে, এমন পরিবারগুলোয় বাচ্চার সঙ্গে বাবা মায়ের কথাটা কম হয়। কিন্তু বাবা মায়ের মধ্যে নিজেদের কেমিস্ট্রিটা কিন্তু ঠিক আছে। কেমিস্ট্রি মানে সবসময় প্রেম নয়, নিজেদের খোশ গল্প করা, আড্ডা, এগুলো কিন্তু ঠিক আছে। আবার ফ্রেন্ডদের মধ্যে অনেক সময় এমন হয় যে আমরা ফ্রেন্ডদের সঙ্গে দেখা করতে যাচ্ছি, কানেক্ট করতে পারছো? ওই যেটা হয়, যেটা বলছিলাম আর কি, যে ফ্রেন্ডদের সঙ্গে অনেক সময় আমরা শুধু দেখা করতে যাচ্ছি, কিন্তু সেই ফ্রেন্ডটা যে কারণে হয়েছিল, সেই ফ্রেন্ডটার এক্সিস্টেন্সের যে মূল কারণ, যে আমাদের ভালো লাগা, খারাপ লাগা, বা নতুন আমাদের জীবনে কিছু অ্যাডিং হলো, বা কিছু আমাদের জীবন থেকে বেরিয়ে গেল, এই যে শেয়ারিংয়ের বিষয়টা, ছোটো ছোটো বিষয়গুলো, এইগুলো আর থাকছে না সেই সময়। এটা হচ্ছে একদম লো ফ্রেজ। টপ ফ্রেজ কি, বা নেগেটিভ ফ্রেজও বলতে পারো এটাকে, যে দুটো ফ্রেন্ডের মধ্যে কোনো একটা কারণে খুব ঝগড়া লেগেছে, তারা নিজেরাও জানে না যে ঝগড়াটার কারণ কি, বা হয়তো অন্যের সমস্যা নিয়ে নিজেরা ঝগড়া করছে, ঠিক যেমন আমরা করে থাকি। হয়তো থার্ড পার্সন একজন কেউ ভিতরে আসলো, সে এমন একটা কথা বলল যে আমরা ঝগড়া করতে লেগে গেলাম, যেটা আমাদের ভিতরে হয়তো ঝগড়াটা ছিলই না, হুট করে এসে গেল, এবং আমাদের মতের কিছু ভেদাভেদ নিয়ে ঝগড়া শুরু হয়ে গেল। খুব ভালো ফ্রেন্ডশিপটার মধ্যেও এমন মাঝে মাঝে দু একটা দাঁড়ার এসে পড়ে,
তার মানে কি বলে, খুব ভালো ফ্রেন্ডসদের মধ্যেও এমন দুই একটা আটকানো বা এমন দুই একটা বাঁধো বাঁধো সিচুয়েশান দু এক সময় এসে পড়ে। কিন্তু ফ্রেন্ডদের মধ্যে এমন অনেক ভালো সিচুয়েশান আসে যেই সময়ে দাঁড়িয়ে দুটো ফ্রেন্ড হয়তো একটানা দুজন দুজনের জন্যই কাঁদছে, দুজন দুজনের জন্যই ভালো কিছু খুঁজছে, দুজন দুজনের জন্যই একজন ভালো প্রেমিকা বা প্রেমিক খুঁজছে, বন্ধুকে তার প্রেমের পথে হেল্প করছে, বন্ধুর জন্য সে বকা শুনছে, বন্ধুর জন্য সে সব কিছু করতে রাজি। এমন পিরিয়ডও তো ফ্রেন্ডশিপে আসে। সেই পিরিয়ডটাকে আমরা বলি গোল্ডেন পিরিয়ড। এই পিরিয়ডগুলো একবার কেটে যাওয়ার পর কিন্তু আর কখনো ঠিক সেইভাবে ফিরে আসে না, যার কারণে আমরা অনেক সময় বলে থাকি যে বন্ধু পাল্টে গেছে। এক্স্যাক্টলি কি বন্ধু পাল্টে যায়? আমাদের কোনো বন্ধুই কিন্তু এক্স্যাক্টলি পাল্টে যায় না, সেই সময়টা পাল্টে যায়। সেই একই বন্ধুটাই কিন্তু ভবিষ্যতে আমার কারণে আর অতটা বকা সে সহ্য করবে না, জাস্ট বিকজ অফ দ্যাট কি তার এখন নিজস্ব একটা ইগো তৈরি হয়েছে, তার নিজস্ব একটা মান সম্মানের জায়গা তৈরি হয়েছে, তার নিজস্ব একটা পরিবারের ভিতর একটা স্ট্যাবলিশমেন্ট তৈরি হয়েছে। এবং তখন দুটো বন্ধুই আলাদা, তাদের হয়তো বন্ধুত্বটা আছে কিন্তু দুটো বন্ধুর পরিবারের আলাদা আলাদা মান, প্রেস্টিজ সব কিছু তৈরি হয়েছে, যার কারণে সেই মানুষটা আর তার বন্ধুর জন্য একইভাবে একই পরিস্থিতিতে দাঁড়িয়ে আর সেই অপমানগুলো সহ্য করতে পারবে না। কারণ সেই বকুনিগুলো তার কাছে এখন অপমান হয়ে গেছে। যখন যখন আমাদের ভিতরে একটা চেঞ্জেস আসে, মানে ম্যাচিউরিটি যখন ইভলভ করে বা ম্যাচুরিটি যখন আরও একটু বাড়ে, তখন সেই বকাঝকাটা হয়ে যায় আমাদের কাছে অপমান, কারণ সেই সময় আমাদের মান প্রেস্টিজ তৈরি হয়ে গেছে। তো যাই হোক, যখন বন্ধুদের ভিতরে এই অপমান বোধটা এসে যায়, তখন একটা বন্ধু আর একটা বন্ধুর জন্য খুব কমই করে। কিন্তু যতদিন এই অপমান শব্দটাই না জুটছে বন্ধুত্বের মধ্যে, ততদিন কিন্তু সব হয়ে যায়। এক্স্যাক্টলি সেম বিষয়টা হয় ভালোবাসার ক্ষেত্রে। আমরা যাকে ভালোবাসি তার মুখের হাসিটাও আমাদের খুব ভালো লাগে। কখন? সেই গোল্ডেন পিরিয়ডটায়। খুব ভালো করে শুনবে, আমরা যখন কাউকে ভালোবাসি তখন তার মুখের হাসিটা ভালো লাগে, তার অভিমানটা ভালো লাগে, তার অভিযোগটা ভালো লাগে, সে কাঁদলে তাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে যাতে তার কষ্টটা একটু কমে, তার বায়নাগুলো ভালো লাগে, ইভেন দূর থেকে তাকে দেখতেও ভালো লাগে এই গোল্ডেন পিরিয়ডটায়। কিন্তু যখন এই গোল্ডেন পিরিয়ডটা আরেকটু বেশি ম্যাচিওর করে, মানে যখন দুটো মানুষই তাদের এই রিলেশনশিপ বিষয়টাকে নিয়ে একটু সিরিয়াস হয়, তখন সোসাইটি, ফ্যামিলি নানা রকম অবস্টেকলসের সৃষ্টি করে। সেই সময় দাঁড়িয়ে একটা মানুষ আর একটা মানুষকে নিয়ে যদি ভাবতে সময় দেয়, তখন তাদের নিজেদের ভিতরে একটা মানে মনে হয় যে সে বেশি সময় নষ্ট করছে র্যাদার অন্য কাজ করে তাদের এই ভালোবাসা বিষয়টাকে স্টেবল করার বদলে। তার তখন তার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কথা বলতেও একটা বিরক্তি তৈরি হয়। এটাও কিন্তু প্রেমের একটা ফ্রেজ, একটা পর্যায়, যখন দুটো মানুষই চেষ্টা করছে একে অপরের জন্য যে তাদের এই রিলেশনটাকে স্ট্যাবলিশ করবে, কিন্তু সেই মুহূর্তে দুজন দুজনের সঙ্গে কথা বলতেই হেজিটেট করছে, কারণ তারা ভাবছে তাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে কথা বলে। এর বদলে তাদের কি করা উচিত? তাদের নিজের লাইফে আরেকটু বেশি সেটেল হওয়া উচিত, তাদের নিজের আশেপাশের মানুষকে আরেকটু বেশি বোঝানো উচিত কিভাবে তাদের ভালোবাসাটা স্ট্যাবলিশ হবে বা কিভাবে তাদের ভালোবাসাটা গ্রহণযোগ্যতা পাবে। কিন্তু এই ফ্রেজটাও আবার থাকে না। কিছুদিন পর যখন সব সমস্যা মিটে যায়, তখন আরেকটা সমস্যা চলে আসে। এক্স্যাক্টলি আমাদের ফ্রেন্ডশিপ হতে পারে, আমাদের রিলেশনশিপ হতে পারে, আমাদের ফ্যামিলির প্রবলেম হতে পারে, সোসাইটির প্রবলেম হতে পারে। ঘুরে ফিরে আবার সেই একই প্রসঙ্গে চলে আসলাম। সমস্ত প্রবলেমই কিন্তু একদিন কেটে যাবে, কিন্তু তাই বলে আমরা কোনো প্রবলেমকে ধরে যদি বসে থাকি যে হ্যাঁ, মেয়েটার পরিবার আমাকে দুটো বাজে কথা শোনালো বলে বা আমার থেকে দুটো এক্সপেকটেশন রেখেছে বলে আমি সেই মেয়েটাকে আর ভালোই বাসবো না, বা সেই মেয়েটা আমার ভালোবাসার যোগ্য নয়,
বা ছেলেটার পরিবার আমাকে দুটো বাজে কথা বলেছে বলে আমি ওকে আর বিয়েই করব না, তাহলে তো আমাদের সেই ভালোবাসাটা হারিয়ে যাবে, তাই না? দুটো বাইরের মানুষ, সে বাবা মাও হতে পারে বা যে কেউ হতে পারে, তারা কি করে বুঝবে যে দুজনের ভিতরের সেই ডেপথটা কতটা? তারা তো এটা বুঝে যে হ্যাঁ, ও ভালোবেসেছে, ও ভালোবাসার যোগ্য নয়, ব্যাস, দ্যাটস অল। তারা জানে যে তাদের সোসাইটিতে তাদের দুটো ফ্যামিলির লেভেল এক নয়, কিংবা তারা জানে যে ছেলেটা বা মেয়েটা কেউ একজন বেকার, কেউ একজন এখনও কাজ পায়নি, দুজন একই সঙ্গে চাকরি না পেলে, দুজন একই সঙ্গে চাকরি না করলে বা ফ্যামিলি ইস্যুসের কারণে তারা সেই ভালোবাসাটা না বুঝে ডিলে করে দেয়। কিংবা অনেক সময় বিভিন্ন ধর্মাধর্মীর ভালোবাসা হলে, মানে কেউ হিন্দু মুসলিমকে ভালোবাসলে বা মুসলিম হিন্দুকে ভালোবাসলে, আমরা সেটা বলি না, এটা উচিত নয়, তোর ধর্ম ওর ধর্ম আলাদা, তোরা দুজন কখনো মানিয়ে নিতে পারবি না, তোদের পাল্লায় পড়ে বাকি পুরো দুটো ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। অ্যাকচুয়ালি কি মানুষের রক্তটা আলাদা? যখন আমরা রক্ত দিই বা রক্ত নিই, তখন কি আমরা এটা জেনে রক্তটা নিচ্ছি যে এই রক্তটা কোনো মুসলিমের রক্ত নয় বা এই রক্তটা কোনো হিন্দুর রক্ত নয়? এই জায়গাটা একবার বোঝার চেষ্টা করো। যখন আমরা রক্ত দিই বা রক্ত নিই, তখন আমরা গ্রুপটা ম্যাচ করি, এটা ম্যাচ করি না যেটা হিন্দুর রক্ত না মুসলিমের রক্ত। তাহলে বুঝতে পারছো তো ভগবান আসলে কি চান? ভগবান এটাই চান যে 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 ধর্মেই জন্মগ্রহণ করুক না কেন, সে যেন তার মনুষ্য ধর্মটাকে সবার আগে রাখে। আর মনুষ্য ধর্মকে সবার আগে রাখার প্রথম এবং মূল মন্ত্র হলো ভালোবেসে যাওয়া। ভালোবাসায় ওই হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বুদ্ধ এসবগুলোকে আলাদা করা নয়। ভালোবাসা ভালোবাসা, সেখানে বয়স ম্যাটার করে না, সেখানে গায়ের রং ম্যাটার করে না। আজকাল আমরা ভালোবাসার মানুষকে আইডেন্টিফাই করার সময় এটা দেখে থাকি যে ছেলেদেরকে অনেকটা ঋত্বিক রোশনের মতো হতে হবে বা বাংলার ক্রাশ অনির্বাণের মতো হতে হবে, কিংবা মেয়েদেরকে ওই বলিউডের যে কোনো অভিনেত্রী, সেই ক্যাটরিনা কাইফ হতে পারে, আলিয়া ভাট হতে পারে, এরকম যে কেউ হতে হবে, বা টলিউডের হয়তো শ্রাবন্তী হতে হবে, এরকম হতে হবে, তাদের ফিগারটা ওরকম হতে হবে। কিন্তু আমরা একবারও বোঝার চেষ্টা করি না এদের কি অ্যাকচুয়াল ফিগারটা ওটা। এরা সিনেমার সামনে বা পর্দার সামনে নিজেদেরকে অ্যাট্রাকটিভ দেখানোর জন্য ডে আফটার ডে জিমে গিয়ে নিজেদেরকে ওইভাবে তৈরি করেছে, মেকআপ জিম এগুলোর মধ্যে দিয়ে। কারণ আমরা যেটাই দেখছি এটা ফিল্টার লাগানো, অরিজিনাল নয়। একটা অরিজিনাল মানুষের কখনো অত বড় বডি হতে পারে? একজন অরিজিনাল মানুষের কখনো অত গ্ল্যামারাস ফেস হতে পারে? পারে না। সেখানে আমরা দেখি কি, আমি ভুল করে ফেলেছি ওই মানুষটাকে ভালোবেসে, যে ওই মানুষটা অনেকটা বেঁটে, আমি ভুল করে ফেলেছি ওই মানুষটাকে ভালোবেসে। কারণ যখন সেই ফিল্টারটা হটে গেছে, তার ফেসবুকের বাইরে তাকে লাইভ দেখে নিয়েছি, তখন আমি দেখছি সেই মানুষটা অনেকটা বেঁটে, অনেকটা রোগা, অনেকটা রং চাপা। মানুষটার মনের সঙ্গে কিন্তু আমি প্রথম ভালোবাসাটা করেছিলাম, সেটা কিন্তু আমরা ভুলে যাই। বকতে বকতে আজও অনেকটা সেই সময় লেগে গেল, আর কি করা যাবে। যাই হোক, যারা এই ভিডিওটাকে ভালোবাসছো বা এই চ্যানেলটাকে ভালোবাসছো, তারা অবশ্যই সোমনাথ পাল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল বাটনটা অন করে নিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। তোমাদের সাপোর্ট কিন্তু খুব দরকার। আর যারা ভালোবাসা, কিভাবে জীবন কাটাবে, কিভাবে আরেকটু বেশি স্মার্ট হবে, পাবলিক ডিলিংস কী করে ভালো হবে, এই সম্পর্কে জানতে চাও, তারা অবশ্যই আমার যে পডকাস্ট, অর্থাৎ সোলো ভিডিও পডকাস্ট যেটা, যে চ্যানেলটা, সেই চ্যানেলে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। সেখানে গিয়ে একটু ফাম্বল করছি, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। প্রায় প্রতি বুধবার এবং শনিবার আমি সেই ভিডিও আপলোড করে থাকি, এবং এই ভিডিও বুধবার এবং শনিবার বাদে যখন যখন আমার সময় হয় তখন আপলোড করি।
তো মনের কনফেশন পডকাস্টের সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আশা করছি তোমাদের দিনটা খুব ভালো কেটেছে এবং সমগ্র দিনটা খুব ভালো কাটবে। আজকের মতো আমি এখানেই চললাম। টাটা, দেখা হবে পরে আবার কোনো দিন।